মধ্যপ্রদেশ ভ্রমণের প্রথম দুটি পর্বে আপনারা দেখেছেন উজ্জয়নের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং ইন্দোর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিও। আজ আমরা চলেছি পাঁচমারির পথে। পঞ্চমণি থেকে অপভ্রংশে সৃষ্টি হয়েছে পাঁচমারি বা পাঁচমারি। पिपरिया स्टेशन, उधर रैंप बना हुआ है, रैंप से जाएंगे। B3 ছিল আমাদের কোচ নাম্বার 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে বেরোলে তবে পিপরিয়া থেকে যারা পাঁচমারি যেতে চায় তাদের জন্য এটাই একমাত্র সহজ পথ। লিফট আছে, খুব সুন্দর ব্যবস্থা এখন রেলওয়ের, যে আমরা সুন্দরভাবে এখন পেয়ে যাচ্ছি। এখান থেকেই বাইরে যাওয়ার পথ। এখন বাজে 3:59। এই बाएं से हो जाएगा, बाएं से हाँ बाएं যেতে बाएं। 3:59 ঘড়িতে, মানে ট্রেন অলমোস্ট 1 ঘন্টার বেশি লেট করেছিল, 1 ঘন্টা 10 মিনিটের মতো। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। গাড়ি আমরা এখানে এসে গাড়িটা বুক করলাম। গাড়ির ভাড়া আমাদের দুদিনের জন্য বললো 2500 টাকা, প্রায় 2500 5000 টাকা দুদিনের ভাড়া। পাঁচমারিকে সাতপুরার রানী বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 3500 ফুট। এখানকার সর্বোচ্চ স্থানটির নাম ধূপগড়। পিপরিয়া থেকে পাঁচমারি যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। চা খাওয়ার এখানে একটা ভালো মেসেজ দেখলাম, সেটা হচ্ছে এটাই, স্পেশাল কুল্হড় চায়। তার নিচে যে ডায়লগটা আছে, कुल्हड़ में चाय पीने का एक फ़ायदा ये भी है, इसी बहाने चूम लेते हैं देश की मिट्टी। ব্যাপারটা খুব ভালো লাগলো। দর্শনীয় স্থানগুলির মধ্যে বিফল, বড় মহাদেব মন্দির, জটাশঙ্কর মন্দির, চার্চ, চৌড়াগড় মন্দির, গুপ্ত মহাদেব, পাণ্ডব কেভ, রিচগড়, সানসেট পয়েন্ট, হান্ডি খো, ইকো পয়েন্ট প্রভৃতি স্থানগুলি উল্লেখযোগ্য। ঘন জঙ্গলে আবৃত এই স্থানগুলির প্রাকৃতিক সৌন্দর্য অসামান্য। মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় অবস্থিত সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ হিল স্টেশন হলো এটি। জবলপুর থেকে ইন্দোর যাওয়ার পথে পড়ে পিপরিয়া স্টেশন। এই পিপরিয়া হলো এখানকার বড় শহর। পাঁচমারি যাওয়ার রাস্তায় পড়ল অম্বা মায়ের মন্দির। সকাল সকাল মায়ের দর্শন ও আরতি দেখার সৌভাগ্য হলো। अम्बा माई मंदिर पासे আছে बेगम पैलेस। रानी शिव कुंवर कुंवारी कामधेज कासल। রাস্তায় আম্বা মায়ের মন্দিরের পাশেই নজরে পড়ল পরিত্যক্ত বেগম মহল। 1933 সালে নির্মিত একটি প্যালেস রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একসময়ের সৌন্দর্যমণ্ডিত এই প্যালেসটি। এই পিপরিয়া হলো এখানকার বড় শহর। এই শহরের একদিকে পাঁচমারি, অপর প্রান্তে মাধাই অভয়ারণ্য। পিপরিয়া থেকে পাঁচমারির দূরত্ব 54 কিলোমিটার এবং মাধাইয়ের দূরত্ব 42 কিলোমিটার। যেহেতু ওই দুটি স্থান যাওয়ার ছিল, তাই পিপরিয়াতে বুক করেছিলাম দ্য এস হোটেল। হোটেলটির ভাড়া একেবারে গায়ে লাগেনি, কারণ হোটেলের পরিবেশ বা ওখানকার সার্ভিস খুব সুন্দর, খাবার কোয়ালিটিও খুব ভালো।
এই জায়গাটার নাম পাণ্ডব কেভ বা পাণ্ডব গুফা। এই পাণ্ডব কেভ বা পাণ্ডব গুফা, এখানে পাণ্ডবেরা ছিলেন। তো এখানে 5টি গুহা আছে, উপরে গেলে দেখা যাবে। তো সেই 5টি গুহাতে 5 জন পাণ্ডব থাকতেন, সে কারণেই এই জায়গাটির নাম হয়েছে পাণ্ডব গুফা। এবং এই পাণ্ডব গুফার নাম অনুসারেই এই স্থানটিকে পাঁচমারি বলে পরিচিত হয়েছে। পাঁচমারি হওয়ার যে মূল যে স্থান, যাকে ভিত্তি করে পাঁচমারি, সেই মূল স্থানটি হলো এই পাণ্ডব গুফা। সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া, প্রাচীন আমলের ধাপ কেটে বানানো সিঁড়ি। এই যে 1, 2, 3টে প্রকোষ্ঠ এখানে আছে। এটা কেভ একটা। এছাড়াও আরও কিছু প্রবাদের ব্যাপারে প্রচলিত আছে, যে এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে আশ্রয় নিয়েছিলেন এবং তারাই এখানকার এই আশ্রমগুলি গড়ে তোলেন। পাণ্ডব কেভের 5টি প্রকোষ্ঠ 5টি মণির মতো শোভা পাচ্ছে। হিন্দিতে মণি উচ্চারণটা মণি হয়। এই মণি থেকেই মঢ়ি শব্দটার উৎপত্তি হয়েছে, যেখান থেকে অপভ্রংশে 5 মণি বা 5 মঢ়ি শব্দটির উৎপত্তি হয়েছে। প্রাচীন কেভে যে সমস্ত ইটগুলো ছিল, সেগুলো সাইজ একটু অদ্ভুত ধরনের। এগুলো কিন্তু এখন বর্তমানে যে সাইজ 3 ইঞ্চি বাই 10 ইঞ্চি, সেটা কিন্তু এই স্ট্যান্ডার্ডটা নয়। এই ইটগুলো প্রায় 6 ইঞ্চি বাই 12 ইঞ্চির হবে, যতটা আমার ধারণা। আমি মেপে বলছি না, কিন্তু আন্দাজে মনে হচ্ছে এক সাইডে 6 ইঞ্চি হবে আর এক সাইডে 12 ইঞ্চি হবে। সেগুলো পাথরের সাথে ইটের এক অদ্ভুত মেলবন্ধন এখানে হয়েছে, পুরোটাতেই তাই হয়ে আছে। পাণ্ডব গুফা থেকে বেরিয়ে চলে গেছিলাম বড়া মহাদেব মন্দির। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে ভস্মাসুরের গল্প। এটা হলো বড়া মহাদেব মন্দির। আশেপাশে ছড়িয়ে আছে অসংখ্য পাহাড়ি গুহা। চোখের সামনে এতগুলো গুহা দেখার সৌভাগ্য হলো। আমরা এখন এসে গেছি বড়া মহাদেব গুফাতে। এখানে আশেপাশে অনেকগুলি কেভ আছে। যে উপরে একটা কেভ, ওখানে কেভ আছে, এখানে কেভ আছে, এখানে কেভ আছে। বড়া মহাদেব গুফা। আর এই হলো মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে তো ক্যামেরার ব্যবহার করা মানা। हाँ बस यहाँ तक देखा लेते हैं। গুহার ভেতরে চরম অন্ধকার। বড়া মহাদেব মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে গুপ্ত মহাদেব মন্দির। दूरी 3.4 কিলোমিটার, গুপ্ত মহাদেব दूरी 0.2 কিলোমিটার। এখন আমরা এসে গেছি গুপ্ত মহাদেবের এখানে। বাঁদিকে হলো গুপ্ত মহাদেবের স্থান। তার পাশ দিয়েই চলে গিয়েছে চড়াগড় শৃঙ্গে ওঠার হাঁটা রাস্তা। প্রায় 3.5 কিলোমিটার পথ পাহাড়ের গা বেয়ে উঠতে হয়। এটা গুপ্ত মহাদেব কেভ। ওই দূরে একটা লাইট দেখা যায়, কিন্তু খুব পাতলা এই রাস্তা।
এদিকে একজন গেলে একজনই আসতে পারে, দুজন আসার জায়গা নেই। নমস্কার, এখন দাঁড়িয়ে আছি গুপ্তেশ্বর মহাদেবের মন্দিরে। এর আগে আমরা গেছিলাম বড়া মহাদেব মন্দির। যে বড়া মহাদেব মন্দির অ্যাকচুয়ালি এটা ভস্মাসুরের, যে আমরা পৌরাণিক গল্প শুনতে পাই, সেই ভস্মাসুর ওখানে তপস্যা করেছিলেন। তাকে বরদান দিয়েছিলেন শিবজি যে যার মাথায় হাত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। তো সে যখন এত প্রভূত ক্ষমতার অধিকারী হয় তখন তার মাথায় দুষ্ট বুদ্ধি চাপে, যেহেতু সে একজন অসুর, তার মাথায় দুষ্ট বুদ্ধি চাপে এবং সে শিবজির পিছনেই ধাওয়া করে এবং তাকে ভস্ম করার উদ্দেশ্যে ছুটতে থাকে। তো সেই অবস্থায় এই গুপ্তেশ্বর মহাদেব, এই যে আমরা দেখছি এই গুহা, এই গভীর গুহার ভেতরে গিয়ে মহাদেব গুপ্ত হয়ে গেছিলেন বা লুকিয়ে পড়েছিলেন। সেই থেকে এই স্থানের নাম হয়েছে গুপ্তেশ্বর মহাদেব। আর তারপর আমরা জানি যে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে যে ভস্মাসুরকে কিভাবে পরাস্ত করেছিল, সে সমস্ত গল্প আমরা জানি। তো সেই সমস্ত গল্পেরই মূল স্থান এটাকে বলে পৌরাণিক মান্যতা আছে। তো সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো ইকো পয়েন্ট। এখন এসে গেছি প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট বা ইকো পয়েন্টে। প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট বা ইকো পয়েন্ট। এখানে আওয়াজ করলে তার আওয়াজ এখানে ফিরে আসে। হ্যালো, আসছে না। ও देखिए मंदिर। এটা হলো চৌড়াগড় মন্দির। চৌড়াগড় মন্দিরে আমরা কিছুক্ষণ আগে যে গুপ্ত মহাদেবের মন্দিরে গেছিলাম, সেই গুপ্ত মহাদেবের মন্দিরের নিচে থেকে এর চড়াই শুরু হয় এবং ওই যে টপে যে মন্দির, যেটা এখানকার সব থেকে টপ পয়েন্ট, মানে সাতপুরা পর্বতশ্রেণীর সব থেকে উচ্চতম স্থানগুলোর মধ্যে একটা, ওই চৌড়াগড়। ওখান থেকে পুরো ভিউটা পাওয়া যায় সমস্ত সেই সাতপুরা রেঞ্জের। আমরা এখন সেই সাতপুরা রেঞ্জের ইয়েতে দাঁড়িয়ে আছি। ওখান থেকে পুরো জুম করে তোলা হয়েছে ছবিটা, এখানকার পুরো সিনিক বিউটিটা। নিচে গভীর খাদ। এখন আমরা দাঁড়িয়ে আছি ইকো পয়েন্টে। এখানে যে শব্দ করবে না, ইকো পয়েন্ট মানে আমরা জানি যে শব্দের তার প্রতিশব্দ ফিরে আসে। তো সেই প্রতিশব্দের জন্য আমি কিছুক্ষণ আগে নিজেও ট্রাই করলাম, কিন্তু হয়তো এখানে শুনতে পাওয়া যাবে কতটা জানি না, কিন্তু খুব সামান্য আওয়াজ কিন্তু ফিরে আসছে। যেমন দেখুন, হো, কয়েক সেকেন্ড পর শব্দটা আসছে। মানে আমরা যেরকম ইকো একের পর এক পরপর পরপর হতে থাকে, কিন্তু সেই পরপর পরপর ব্যাপারটা হচ্ছে না। হো, খুব সুন্দর, মানে বেশ মজাদার। প্রিয়দর্শিনী পয়েন্ট বা ইকো পয়েন্ট দেখে চলে গিয়েছিলাম হান্ডিখো। এখন আমরা দাঁড়িয়ে আছি হান্ডিখোয়ের সামনে। হান্ডিখো হলো একটা বিখ্যাত টুরিস্ট স্পট এই পাঁচমারি রিজিয়নের। সাতপুরা পর্বত শ্রেণীর, এটা আমরা সাতপুরা পর্বত শ্রেণীর মধ্যে দাঁড়িয়ে আছি। তো এই যে দুদিকের একটা দেওয়ার দিয়ে যে এই জায়গাটাতে যে একটা হাঁড়ির মতো একটা আকার ধারণ করেছে, সেজন্য এটাকে নাম দেওয়া হয় হান্ডিখো, এটা কেউ কেউ বলেন। আবার এখানে দেখলাম বোর্ডে লেখা আছে, সেখানে লেখা আছে যে এই জায়গাটা আন্ধিখো, মানে এত অন্ধকার বা এত অন্ধের, আন্ধি মানে অন্ধত্ব থেকে এসেছে সেই শব্দটা। সেই জায়গাতে খো মানে হারিয়ে যাওয়ার ব্যাপার। তো আন্ধি খো মানে এখানে যদি কেউ পড়ে যায়, বা এটা সুসাইড পয়েন্টের মতো ধরা হয়, যে এখানে যদি কেউ পড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সে হারিয়ে যাবে। তো সেই জন্য এটাকে আন্ধি খো থেকে পরবর্তীতে হান্ডি খো হয়ে গেছে। এবং আরও গল্প আছে যে এখানে নাকি কোনো এক মিস্টার হান্ডা বলকে কোনো ইংরেজি অফিসার নাকি এখানে এসেছিল এবং সে ঘোড়ায় করে যাওয়ার সময় কোনো রকমভাবে পা ফসকে ঘোড়া এর মধ্যে হারিয়ে যায়। সেজন্য
হান্ডা থেকে সেটা হয়ে গেছে হান্ডিতে পরিণত হয়েছে পরে। এগুলো সবই গল্প, এই গল্পগুলোর সত্যতা কতটা কোনো ঠিক নেই। হান্ডিখো থেকে চলে যায় পাঁচমারি লেকে, ওখানে বোটিংয়ের সুবিধা আছে। এখানে একটা বিষয় বলে রাখি, পাঁচমারিতে বুধবার দিন বিকেলের দিকে কোনো জঙ্গল সাফারি হয় না, তো এই কথাটা মাথায় রেখে যেতে হয়। আমাদের ভুল হয়েছিল, আমরা বুধবার দিনই ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। সকালের দিকে যদি আমরা জঙ্গল সাফারিটা করে নিতাম তাহলে হয়তো এই কয়েকটা পয়েন্ট যেগুলো মিস করে এসেছি, যেমন বি ফল, তারপর ধূপগড়, রিচগড়, সানসেট পয়েন্ট, এই কয়েকটা জায়গা আমরা পৌঁছাতে পারিনি, কারণ ওগুলো কোর এরিয়ার মধ্যে পড়ে এবং ওটার জন্য ওখান থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, সেই গাড়িতে করেই ঘুরতে হয়। জিপসি থাকে, এগুলো সরকারি ইয়েতে। বাইসন লজ বলে একটা জায়গা আছে, বাইসন লজ থেকে এগুলোর বুকিং করা হয়, তো সেখানে সকালে 9টার মধ্যে পৌঁছলে তবে বুকিং পাওয়া যায়। এটা মাথায় রেখে আপনারা প্ল্যান করবেন, সেজন্যই বলে দিলাম। আমাদের ভুল হয়েছিল, আমরা ওই জন্য কয়েকটা জায়গা দেখতে পাইনি, এবং আমরা তবুও যেটুকু আমরা ঘুরতে পেরেছি যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো। সাতপুরার এই গভীর অরণ্যকে কাছ থেকে দেখার যে সৌভাগ্য হলো তা সত্যিই অসামান্য। গণেশজির চেহারা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। জটাশঙ্কর মন্দিরের এতে দাঁড়িয়ে আছি। পাঁচমারির অন্যান্য স্থানগুলির মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হল জটাশঙ্কর মন্দির। পাহাড়ের ধাপ ভেঙে পৌঁছে যেতে হয় গভীর গুহার ভেতর। অদ্ভুত জায়গাটা, স্যাঁতস্যাঁতে জায়গাটায় দারুণ একটা অনুভূতি আছে। प्रवेश द्वार जटाशंकर। শ্যাওলাধরা পাহাড়ের গা বেয়ে টুপটাপ করে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা জলের ধারা। সেই জলের ফোঁটাগুলো নির্দিষ্ট স্থানে পড়ে বিভিন্ন আকৃতি সৃষ্টি করেছে। গুহার ভেতরে কিছুটা হেঁটে গেলেই সহস্র ফোনাযুক্ত স্থানে রয়েছে শিবলিঙ্গ। চরম ঠান্ডা জলে গুহার ভেতরে হাঁটতে সত্যিই দারুণ লাগে।